আলিপুরের সংবাদ। সাগর আইল্যান্ডে বায়ুমণ্ডলে যে গর্ত হইয়াছিল সেটা সম্প্রতি পাকা রকম ভরাট হইয়া গিয়াছে, সুতরাং আর বৃষ্টি হইবে না। চৌরঙ্গিতে 3টি সবুজ পোকার অগ্রদূত ধরা পড়িয়াছে। ঘোলা আকাশ ছিঁড়িয়া ক্রমশ নীল রং বাহির হইতেছে। রৌদ্রে কাঁসার রং ধরিয়াছে। গৃহিণী নির্ভয়ে লেপ কাঁথা শুকাইতেছেন। শেষ রাত্রে একটু ঘনীভূত হইয়া শুইতে হয়। টাকায় 1 গণ্ডা রোগা রোগা ফুলকপির বাচ্চা বিকাইতেছে, পটল চড়িতেছে, আলু নামিতেছে। স্থলে জলে মরুথ বোমে দেহে মনে শরৎ আত্মপ্রকাশ করিতেছে। সেকালের রাজারা এই সময়ে দিগ্বিজয়ে যাইতেন। আদালত বন্ধ। আমার গৃহ মক্কেলহীন। সার্কুলার রোডে ধাপা মেলের বাঁশি পোঁ করিয়া বাজিল। চমকিত হইয়া দেখিলাম বড় ছেলেটা জিওমেট্রি ত্যাগ করিয়া রেলের টাইম টেবিল অধ্যয়ন করিতেছে। ছোট ছেলেটার ঘাড়ে ইঞ্জিনের ভূত চাপিয়াছে। সে ক্রমাগত 2 হাতে কনুই ঘুরাইয়া ছুঁচার মতো মুখ করিয়া বলিতেছে, ছুক 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 ছুক। মন চঞ্চল হইয়া উঠিল। এবার কোথা যাওয়া যায়? 2-1 মহাপ্রাণ বন্ধু বলিলেন, পূজার ছুটিতে দেশে যাও, পল্লী সংস্কার করো। কিন্তু অতীব লজ্জার সহিত স্বীকার করিতেছি যে বহু বহু সৎকার্যের ন্যায় এটিও আমার দ্বারা হইবার নয়। জানা আমি ধর্ম, অন্তত মোটামুটি জানি, কিন্তু নচমে প্রবৃত্তি। ভ্রমণের নেশা আমার মাথা খাইয়াছে। পদব্রজ, গোযান, মোটর, নৌকা, জাহাজ এসব মাঝে মাঝে মুখ বদলাইবার জন্য মন্দ নয়, কিন্তু জানেন রাজার রেলগাড়ি, রেলগাড়ির রাজা EIR। বন্ধু বলেন, ইংরেজের জিনিসে তোমার অত উৎসাহ ভালো দেখায় না। আচ্ছা, রেল না হয় ইংরেজ করিয়াছে, কিন্তু খরচটা কে যোগাইতেছে? আজ না হয় আমরা ইংরেজকে সহিংস বাহবা দিতেছি, কিন্তু এমন দিনও ছিল যখন সেও আমাদের কীর্তি অবাক হইয়া দেখিত। আবার পাশা উল্টাইবে, 200 বৎসর সবুর করো, তখন তারায় তারায় মেল চালাইব। ইংরেজ ফ্যাল ফ্যাল করিয়া চাহিয়া দেখিবে, সঙ্গে লইব না, পয়সা দিলেও না। বাংলার নদ নদী, ঝোপঝাড়, পল্লী কুটিরের ঘুঁটে সুমিষ্ট ধোঁয়া, পানাপুকুর হইতে উত্থিত জুঁই ফুলের গন্ধ, এসব অতি স্নিগ্ধ জিনিস। কিন্তু এই দারুণ শরৎকালে মন চায় ধরিত্রীর বুক বিদীর্ণ করিয়া সগর্জনে ছুটিয়া যাইতে। পাঞ্জাব মেল সনসন করিয়া ছুটিতেছে। বড় বড় মাঠ, সারি সারি তালগাছ, ছোট ছোট পাহাড়, নিমেষে নিমেষে পট পরিবর্তন। মাঝে মাঝে বিরাম, পান, বিড়ি, সিগারেট, চা, গ্রাম, পুরি কচৌরি, রুটি কাবাব, ডিনার স্যার, এক শিকোহাবাদ। তারপর আবার প্রবল বেগ। টেলিগ্রাফের খুঁটি ছুটিয়া পালাইতেছে, দুপাশে আখের ক্ষেত স্রোতের মতো বহিয়া যাইতেছে। ছোট ছোট নদী কুণ্ডলী পাকাইয়া অদৃশ্য হইতেছে। দূরে প্রকাণ্ড প্রান্তর, অতি দূরে শ্যামায়মান অরণ্যনীকে ধীরে ধীরে প্রদক্ষিণ করিতেছে। কয়লার ধোঁয়ার গন্ধ, হঠাৎ জালনা দিয়া 1 ঝলক উগ্র মধুর ছাতিম ফুলের গন্ধ। তারপর সন্ধ্যা। পশ্চিম আকাশে ওই বড় তারাটা গাড়ির সঙ্গে পাল্লা দিয়া চলিতেছে। ওদিকে বেঞ্চে স্থূলদর লালাজি এরই মধ্যে নাক ডাকাইতেছেন। মাথার উপর ফিরিঙ্গিটা বোতল হইতে কি খাইতেছে। এদিকের বেঞ্চে 2 কম্বল পাতা, তার উপর আরও 2 কম্বল, তার মধ্যে আমি, আমার মধ্যে ভরপেট ভালো ভালো খাদ্য সামগ্রী। তাছাড়া বেতের বাক্সে আরও অনেক আছে। গাড়ির অঙ্গে অঙ্গে লোহালক করে চাকার ঠোক করে জিঞ্জির ডান্ডার ঝনঝনায় মৃদঙ্গ মন্দিরা বাজিতেছে, আর আমি চিৎপাত হইয়া তাণ্ডব নাচিতেছি। হমিম অস্ত, ও আ হমিম অস্ত, ও আ হমিম অস্ত। এই পাশবিক পরিকল্পনা, এই অহেতুকী রেলওয়ে প্রীতি, ইহার পশ্চাতে মনস্তত্ত্বের কোন দুষ্ট সর্প লুক্কায়িত আছে? গিরিন বোসকে জিজ্ঞাসা করিতে সাহস হয় না। চট করিয়া স্থির করিয়া ফেলিলাম ডালহৌসি যাইব, আমার এক পাঞ্জাবি বন্ধুর নিমন্ত্রণে। একাই যাইব। গৃহিণীকে একটা মোটা রকম ঘুষ এবং অজস্র থিয়েটার দেখার অনুমতি দিয়া ঠান্ডা করিয়া রাখিব। কিন্তু ম্যান প্রপোজেস, ওমেন ডিসপোজেস। আমার বড় সুটকেসটা ঝাড়িতেছি, হঠাৎ বিদ্যুল্লতার মতো ছুটিয়া আসিয়া গৃহিণী বলিলেন, হোয়াট হোয়াট হোয়াট। এইখানে একটা কথা চুপি চুপি বলিয়া রাখি, গৃহিণীর ইংরেজি বিদ্যা ফার্স্ট বুক পর্যন্ত, কিন্তু তিনি আমার ফাজিল শ্যালকবৃন্দের কল্যাণে
গুটি কতক মুখরোচক ইংরেজি শব্দ শিখিয়াছেন এবং সুযোগ পাইলেই সেগুলির প্রয়োগ করিয়া থাকেন। আমি আমতা আমতা করিয়া বলিলাম, এই মনে করছি ছুটির কদিন একটু পাহাড়ে কাটিয়ে আসি, শরীরটা একটু ইয়ে কি না। গৃহিণী বলিলেন, হোয়াট ইয়ে? একাই যাবার মতলব দেখছি। আমি বুঝি একটা মস্ত ভারী বোঝা হয়ে পড়েছি, পাহাড়ে গিয়ে তপস্যা হবে নাকি? সভয়ে দেখিলাম শ্রীমুখ ধূমায়মান, বুঝিলাম পর্বত বহ্নিমান। ধাঁ করিয়া মতলব বদলাইয়া ফেলিয়া বলিলাম, রাম বলো, একা কখনো তপস্যা হয়? আমি হব না হব তাপস, যদি না মিলে তপস্বিনী। মন্ত্র বলে স্মোক নুইসান্স কাটিয়া গেল। গৃহিণী সহাস্যে বলিলেন, হোয়াট পাহাড়? ডালহৌসি, অনেক দূর। হ্যাঁ, ডালহৌসি, দার্জিলিং চলো, আমার 30 ছড়া পাথরের মালা না কিনলেই নয়, আর 4 ডজন ঝাঁটা, আর অত দাম দিয়ে গলায় দেবার শুঁয়োপোকার কেনা হলো, সেই কি যেন বোয়া না কি বলে, আর হিরে বসানো চরকা ব্রোচ, তা তো এ পর্যন্ত পড়তেই পেলুম না। তোমার সেই ডালকুত্তো পাহাড়ে সেসব দেখার কে? দার্জিলিংয়ে বরঞ্চ কত চেনাশোনা লোকের সঙ্গে দেখা হবে। টুনি দিদি, তার ননদ, এরা সব সেখানে আছে। সরোজিনীরা, সুকুমাসী, এরাও গেছে। বঙ্কি মিত্তিরের বউ তার 13টা এড়িগেড়ি ছানাপোনা নিয়েও গেছে। যুক্তি অকাট্য, সুতরাং দার্জিলিং যাওয়াই স্থির হইল। দার্জিলিংয়ে গিয়া দেখিলাম মেঘ বৃষ্টিতে চারিদিক আচ্ছন্ন। ঘরের বাহির হইতে ইচ্ছা হয় না, ঘরের মধ্যে থাকিতে আরও অনিচ্ছা জন্মে। প্রাতঃকালে আহার সমাধা করিয়া পায়ে মোটা বুট এবং আপাদমস্তক ম্যাকিনটস পরিয়া বেড়াইতে বাহির হইয়াছি। জনশূন্য ক্যালকাটা রোডে একাকী পদচারণ করিতে করিতে ভাবিতেছিলাম, অবলম্বনহীন মেঘরাজ্যে আর তো ভালো লাগে না। এমন সময়ে অনতি দূরে, এই পর্যন্ত রবীন্দ্রনাথের সহিত আশ্চর্য রকম মিল আছে, কিন্তু আমার অদৃষ্ট অন্য প্রকার। বদরাউনের নবাব গোলাম কাদের খাঁর পুত্রীর সাক্ষাৎ তো পাইলাম না। দেখা হইল ডুমরাউনের মোক্তার নকুর চৌধুরীর সঙ্গে, যিনি সম্পর্ক নির্বিশেষে আত্মীয় অনাত্মীয় সকলেরই সরকারি মামা। নকুর মামা পথের পার্শ্বস্থিত খাদের পাশে একটা বেঞ্চে বসিয়া আছেন। তার মাথায় ছাতা, গলায় কমফোর্টার, গায়ে ওভারকোট, চক্ষুতে ভ্রুকুটি, মুখে বিরক্তি। আমাকে দেখিয়া কহিলেন, ব্রজেন নাকি? আগে হ্যাঁ। তারপর আপনি হঠাৎ দার্জিলিংয়ে? বাড়িতে সব ভালো তো? কেষ্টার খবর কি? বেনারসেই আছে নাকি? কি করছে সে আজকাল? কেষ্টা নকুর মামার আপন ভাগিনেয়, বেনারসের বিখ্যাত যাদব ডাক্তারের একমাত্র পুত্র, পিতৃমাতৃহীন, বয়স 24-25। সে একটু পাগলাটে লোক, নকুর মামাকে বড় একটা গ্রাহ্যই করে না, তবে আমাকে কিছু খাতির করে। নকুর মামা কহিলেন, সব বলছি, তুমি আগে আমার একটা কথার জবাব দাও দেখি। এই দার্জিলিংয়ে লোকে আসে কি করতে? হ্যাঁ, ঠান্ডা চাই। কলকাতায় তো আজকাল টাকায় 1 মণ বরফ মেলে, তারই গোটা কতক টালির উপর অয়েল ক্লথ পেতে শুলেই তো চুকে যায়। সস্তায় শীতভোগ হয়। উঁচু চাই, তা না হলে শৌখিন বাবুদের বেড়ানো হয় না। কেন রে বাপু, দুবেলা তাল গাছে চড়লেই তো হয়। যত সব হতভাগা। এই পৃথিবীটা যখন কাঁচা ছিল, তখন বিশ্বকর্মা তাহাকে লইয়া একটা আচ্ছা করিয়া ময়দা ঠাসা করিয়াছিলেন। তার 10 আঙুলের গাঁটটার ছাপ এখনো রহিয়া গিয়াছে স্থানে স্থানে, পর্বত উপত্যকা নদী জলধি সৃষ্টি করিয়াছে। বিশ্বকর্মার একটি বিরাট চিমটির ফল এই হিমালয় পর্বত। নাই দিলে কুকুর মাথায় ওঠে। ভগবানেরও আশকারা পাইয়া মানুষ হিমালয়ের বুক চিরিয়া দার্জিলিংয়ে বাসা বাঁধিয়াছে। নকুর মামা ধর্মভীরু লোক, অতটা বাড়াবাড়ি পছন্দ করেন না। আমি বলিলাম, কি জানেন নকুর মামা, কষ্ট পাওয়ার যে আনন্দ, তাই লোকে আজকাল পয়সা খরচ করে কেনে। অমৃত বোস লিখেছে, ভাগ্যিস আছিল নদী জগৎ সংসারে, তাই লোকে যেতে পারে পয়সা দিয়েও পারে। দার্জিলিং আছে, তাই লোকের পয়সা খরচ করে পাহাড় ডিঙোবার বদখেয়াল হয়েছে। তবে এইটুকু আসার কথা, এখানেও মাঝে মাঝে ধস নাবে। মামা ত্রস্ত হইয়া খাদের কিনারা হইতে সরিয়া রাস্তায় অপেক্ষাকৃত নিরাপদ প্রান্তে আসিয়া বলিলেন, উচ্ছন্নে যাবে,
এটা কি ভদ্রলোকের থাকবার দেশ? যখন তখন বৃষ্টি, বাসা থেকে বেরুলে তো 10 তলার ধাক্কা, 2 পা হাঁটো আর দম নাও, তাও সিঁড়ি নেই। হোঁচট খেলে তো হাড়গোড় চূর্ণ, চললে হাঁপানি, থামলে কাঁপুনি। কেন রে বাপু? নকুর মামা চারিদিকে একবার ভীষণ দৃষ্টিতে চাহিলেন। সময়টা যদি সত্য ত্রেতা অথবা দাপর যুগ হইত এবং মামা যদি মুনি ঋষি বা ভস্যলোচন হইতেন, তবে এতক্ষণে সমস্ত দার্জিলিং শহর সাহারা মরুভূমি অথবা ছাই গাদা হইয়া যাইত। আমি বলিলাম, তবে এলেন কেন? আরে এসেছি কি সাধে? কেসটার স্বভাব তো জানো, লেখাপড়া শিখলি, বেথা কর, বিষয় আশয় দেখ, রোজগার তো আর করতে হবে না। সে সব নয়, দিন কত খেয়াল হলো ছবি আঁকলে, তারপর আমসত্তর কল করে কিছু টাকা ওড়ালে, তারপর কলকাতায় গিয়ে কতগুলো ছোঁড়ার সর্দার হয়ে একটা সমিতি করলে, তারপর বম্বে গেল, সেখান থেকে আমাকে একটা আর্জেন্ট টেলিগ্রাম। কি হুকুম? না এক্ষুনি দার্জিলিংয়ে যাও, মুনশাইন ভিলায় ওঠো, আমিও যাচ্ছি, বিবাহ করতে চাই। কি করি, বড় লোকের ভাগ্নে, সকল আবদার শুনতে হয়। এসে দেখি মুনশাইন ভিলায় নরক গুলজার, বরযাত্রীর দল আগে থেকে এসে বসে আছে। সেই কচি সংসদ, কেসটা যার প্রেসিডেন্ট। পাত্রী ঠিক হয়েছে? আরে কোথায় পাত্রী, এখানে এসে হয়তো একটা লেপচানি কি ভুটানি বিয়ে করবে। কচি সংসদের সদস্যরা কিছু জানে না? কিচ্ছু না। আর জানলেই বা কি? তাদের কথাবার্তা আমি মোটেই বুঝতে পারি না, সব যেন হিয়ালি। তারা খায় দায় ভালো, আমার সঙ্গে তাদের এটুকুই সম্বন্ধ। কেষ্ট বাবাজি আজ বিকেলে পৌঁছবে, সন্ধেবেলা যদি এসো তবে সবই টের পাবে। সংসদের সঙ্গেদের সঙ্গেও আলাপ পরিচয় হবে। কচি সংসদের কথা পূর্বে শুনিয়াছি। এদের সেক্রেটারি পেলব রায় আমাদের পাড়ার ছেলে, তার পিতৃদত্ত নাম পেলারাম। বিএ পাশ করিয়া ছোকরা কচি এবং মোলায়ম হইবার বাসনা হইল। সে গোঁফ কামাইল, চুল বাড়াইল এবং লেডি টাইপিস্টের খোঁপার মতো মাথার দুপাশ ফাঁপাইয়া দিল। তারপর মুগার পাঞ্জাবি, গরদের চাদর, সবুজ নাগরা ও লাল ফাউন্টেন পেন পরিয়া মধুপুরে গিয়া আশু মুখুজ্জিকে ধরিল। ইউনিভার্সিটির খাতাপত্রে পেলারাম রায় কাটিয়া যেন পেলব রায় করা হয়। স্যার আশুতোষ এক ভলম এনসাইক্লোপিডিয়া লইয়া তাড়া করিলেন। পেলারাম পালাইয়া আসিল এবং বিএ ডিপ্লোমা বাক্সে বন্ধ করিয়া নিরুপাধিক পেলব রায় হইল। তারই উদ্যমে কচি সংসদ প্রতিষ্ঠিত হইয়াছে। তবে যতদূর জানি কেষ্টই সমস্ত খরচপত্র যোগায়। এই কচি সংসদের উদ্দেশ্য কি আমার ঠিক জানা নাই। শুনিয়াছি এরা যাকে তাকে মেম্বার করে না এবং নূতন মেম্বারের দীক্ষা প্রণালীও এক ভয়াবহ ব্যাপার। গভীর পূর্ণিমা নিশীথে সমবেত সদস্যমণ্ডলীর করস্পর্শ করিয়া দীক্ষার্থী 16টি ভীষণ শপথ গ্রহণ করে, সঙ্গে সঙ্গে 16 টিন সিগারেট পড়ে এবং এন্তার চা খরচ হয়। অনেক বেলা হইয়াছে, মেঘও কাটিয়া গিয়াছে। সন্ধ্যার সময় নিশ্চয়ই মুনশাইন ভিলায় যাইব বলিয়া নকুর মামার নিকট হইতে বিদায় গ্রহণ করিলাম। গৃহিণী 3 ছড়া 5 শিকা দামের চুনি পান্নার মালা উপর্যুপুরি গলায় পড়িয়া বলিলেন, দেখো তো কেমন মানাচ্ছে। আমি বলিলাম, চমৎকার, যেন পরস্ত্রী। তুমি একটা ক্যাড, পরস্ত্রী না হলে বুঝি মনে ধরে না? আরে চটো কেন, পরকীয়া তত্ত্ব অতি উঁচু দরের জিনিস, তার মহিমা বোঝা যার তার কম্য নয়। তবে যে নিজের স্ত্রীকে পরস্ত্রীর মতো নিত্য নতুন ধরিতে না পারি দেখে, সে অনেকটা এগিয়েছে। রাধাকৃষ্ণই হচ্ছেন মডেল প্রেমিক। ফ্রয়েড বলেছেন, ড্যাম ফ্রয়েড। অ্যান্ড রাধাকৃষ্ণ মাথায় থাকুন, আমাদের মতো মুখ্য সূক্ষ্ম লোকের সীতারামই ভালো। কিন্তু রাম যে সীতাকে দুবার পোড়াতে চাইলেন তার কি? সে তো লোকনিন্দায় বাধ্য হয়ে। ত্রেতা যুগের লোকগুলো ছিল কুচুণ্ডের রাস্কেল। তা তিনি ভরতকে রাজ্য দিয়ে সীতাকে নিয়ে আবার বনে গেলেই তো পারতেন। সেই আহ্লাদে প্রজারা যে রামকে ছাড়তে চাইলে না। বাহ, তুমি আমার চাইতে ঢের বড় উকিল। আমি তোমাকে রামচন্দ্রের তরফ থেকে ধন্যবাদ দিচ্ছি।
কিন্তু ভাগ্যিস তিনি সীতার মতো বউ পেয়েছিলেন, তাই নিস্তার পেয়ে গেলেন। তোমার পাল্লায় পড়লে অযোধ্যা শহরটাই ফাঁসি দিতে হতো। কেন? আমি কি শূর্পণখা না তারকা রাক্ষসী? সীতা ছিলেন গোবেচারী লক্ষ্মী মেয়ে, তোমার মতো আবদেরে নয়। সোনার হরিণ কে চেয়েছিল মশাই? কত ওজন তার খোঁজ রাখো? যদি ফাঁপা হয় তবু 5,000 ভরি। আচ্ছা আচ্ছা, তোমারই জিত। আর শুনছো, কেষ্ট যে এখানে বিয়ে করতে আসছে, সেই কাশীর কেষ্ট। হুররে, ভাগ্যিস খান কত গহনা এনেছি, কিন্তু আশ্বিন মাসে লগ্ন কই? প্রেমের তেজ থাকলে লগ্নে কি আর আসে যায়, তবে পাত্রীটি কে তা কেউ জানে না। হয়তো এখনো পাত্রী স্থির হয়নি, যদিও বরযাত্রীর দল হাজির। গ্যাড, শুনেছিলুম কেষ্টর বাপের ইচ্ছে ছিল টুনিদির ননদের সঙ্গে কেষ্টর বিয়ে দিতে। সে মেয়ে তো এখানেই আছে, আর বড় সড়ও হয়েছে। তারও বাপ মা নেই। তার দাদা টুনিদির বর ভুবনবাবু, তিনিই এখন অভিভাবক। তা আমি বলতে পারি না, কেষ্টর মতিগতি বোঝা শিবেরও অসাধ্য। যাই হোক, সন্ধ্যার সময় একবার কেষ্টার বাসায় যাব। মনোহারিণী সন্ধ্যা, জনবিরল পথ দিয়া চলিয়াছি। শহরের সর্বত্র উপরে আরও উপরে, নিচে আরও নিচে, স্তরে স্তরে অগণিত দীপমালা ফুটিয়া উঠিয়াছে। রাস্তার দুধারে ঝোপে জঙ্গলে পাহাড়ি ঝিঁঝির অলৌকিক মূর্ছনা সরোজ হইতে নিষাদে লাফাইয়া উঠিতেছে। পরিষ্কার আকাশে চাঁদ উঠিয়াছে, কুয়াশার চিহ্ন মাত্র নেই। ওই মুনশাইন ভিলা। কিসের শব্দ? দার্জিলিং শহরে পূর্বে শিয়াল ছিল না। বর্ধমানের মহারাজা যে কটা আনিয়া ছাড়িয়া দিয়াছিলেন, তারা কি মুনশাইন ভিলায় উপনিবেশ স্থাপন করিয়াছে? না, শিয়াল নয়। কচি সংসদ গান গাহিতেছে। গানের কথা ঠিক বোঝা যাইতেছে না, তবে আন্দাজে উপলব্ধি করিলাম এক অচেনা অজানা অচিন্তনীয় অরক্ষণীয় বিশ্বতরুণীর উদ্দেশ্যে কচিগণ হৃদয়ের ব্যথা নিবেদন করিতেছে। হা নকুর মামা, তোমার কপালে এই ছিল? আমাকে দেখিয়া সংসদ গান বন্ধ করিল। মামা ও কেষ্টকে দেখিলাম না। কেষ্ট আজ বিকালে পৌঁছিয়াছে, কিন্তু কোথায় উঠিয়াছে কেহ জানে না। শীঘ্রই সে মুনশাইন ভিলায় আসিবে, এরূপ সংবাদ পাওয়া গিয়াছে। পেলব রায় আমাকে খাতির করিয়া বসাইল এবং সংসদের অন্যান্য সভ্যগণের সহিত পরিচয় করাইয়া দিল, যথা শিহরণ সেন, বিগলিত ব্যানার্জি, অকিঞ্চিত কর, হুতাশ হালদার, দদুল দে, লালিমা পাল। এদের নাম কি অন্নপ্রাশনলব্ধ না সজ্ঞানে স্বনির্বাচিত? ভাবিলাম জিজ্ঞাসা করি, কিন্তু চক্ষুলজ্জা বাধা দিল। লালিমা পাল মেয়ে নয়। নাম শুনিয়া অনেকে ভুল করে, সেজন্য সে আজকাল নামের পাশে পুং লিখিয়া থাকে। হঠাৎ দরজা ঠেলিয়া নকুর মামা ঘরে প্রবেশ করিলেন। তার পেছনে ও কে? এই কি কেষ্ট? আমি একাই চমকিত হই নাই, সমগ্র কচি সংসদ অবাক হইয়া দেখিতে লাগিল। হুতাশ বেচারা নিতান্ত ছেলে মানুষ, সবে সিগারেট খাইতে শিখিয়াছে। সে আঁতকে উঠিল। কেষ্টর আপাদ মস্তক বাঙালির আধুনিক বেশবিন্যাসের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করিতেছে। তাহার মাথার চুল কদম্ব কেশরের মতো ছাঁটা, গোঁফ নাই, কিন্তু ঠোঁটের নিচে ছোট্ট এক গোছা দাড়ি আছে। গায়ে সবুজ রঙের খাটো জামা, তাতে বড় বড় সাদা ছিট, কোমরে বেল্ট, মালকোঁচা মারা বেগনি রঙের ধুতি, পায়ে পট্টি ও বুট, হাতে একটা মোটা লাঠি বা কোঁতকা, পিঠে ক্যাম্বিসের ন্যাপস্যাক স্ট্র্যাপ দিয়ে বাঁধা। আমি প্রথম কথা কহিলাম, কেষ্ট, এ কি বিভীষিকা? কেষ্ট বলিল, প্রথমটা তাই মনে হবে, কিন্তু যখন বুঝিয়ে দেব তখন বলবেন, হ্যাঁ কেষ্ট, ঠিকই করেছ। ব্রজেন্দা, জীবনটা ছেলে খেলা নয়, আর্ট অ্যান্ড এফিসিয়েন্সি। কিন্তু চেহারাটা অমন করলে কেন? শুনুন, মানুষের চুলটা অনাবশ্যক। শীত তাপ নিবারণের জন্য যেটুকু দরকার ঠিক ততটুকুই রেখেছি। এই যে দেখছেন দাড়ি, একে বলে ইম্পিরিয়াল। এর উদ্দেশ্য নাকটা ব্যালেন্স করা।
আপনারা সাদা ধুতির ওপর ঘোর রঙের জামা পরেন ও ফুল, তাতে চেহারাটা টপ হেভি দেখায়। আমার পোশাক দেখুন, গ্ল্যাম ভায়োলেট অ্যান্ড সেজ গ্রিন, হোয়াইট স্পটস, কালার কন্ট্রাস্ট অ্যান্ড হারমোনি। এইবার পাছাপাড় হাফ প্যান্ট ফরমাস দিয়েছি, তাতে ওয়েস্ট লাইন আরও ইমপ্রুভ করবে। এই যে দেখছেন লাঠি, এতে বাঘ মারা যায়। এই যে দেখছেন পিঠের ওপর মোচকা, এতে পাবেন না এমন জিনিস নেই। আমি স্বাবলম্বী, স্বয়ংসিদ্ধ, বেপরোয়া। এই পর্যন্ত বলিয়া কেষ্ট 2 পকেট হইতে 2 প্রকার সিগারেট বাহির করিল এবং যুগপথ টানিতে টানিতে বলিল, পারেন এরকম? একটা ভার্জিনিয়া আর একটা টার্কিশ মুখে গিয়ে ব্লেন্ড হচ্ছে। নকুর মামা চক্ষু মুদিয়া অগ্নিগর্ভ সমীবৃক্ষবৎ বসিয়া রইলেন। তাহার অভ্যন্তরে বিস্ময় ও ক্রোধ ধিকি ধিকি জ্বলিতেছে। পেলব রায় বলিলেন, কেষ্টবাবু, আপনি না কচি সংসদের সভাপতি, আপনি শেষটায় এমন হলেন? কচি ছিলুম বটে, কিন্তু এখন পাকবার সময় হয়েছে। আমি বললাম, নিশ্চয়ই, নইলে দরকচা মেরে যাবে। যাক ওসব কথা, কেষ্ট, তুমি নাকি বে করবে? কেষ্ট বলিল, সেই পরামর্শই তো করতে আসা, আপনিও এসেছেন, খুব ভালোই হয়েছে। প্রথমে আমি প্রেম সম্বন্ধে 2 কথা বলতে চাই। আমি বললাম, নকুর মামা, আপনি ওপরে গিয়ে লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়ুন, আর ঠান্ডা লাগবে না। যা স্থির হয় পরে জানাবো এখন। তারপর কেষ্ট, প্রেম কি প্রকার একটু চা হলে যে হতো। পেলব হাঁকিল, বোধো বোধো। বোধো বলিল, জু। বোদা কেষ্টর চাকর, নেপালি ক্ষত্রিয়, তাহার মুখ দেখিলেই বোঝা যায় যে সে চন্দ্র বংশাত বংশ। পেলব তাহাকে 10 পেয়ালা চা আনিতে বলিল। কেষ্ট বলিতে লাগিল, প্রেম সম্বন্ধে লোকের অনেক বড় বড় ধারণা আছে। চণ্ডীদাস বলেছেন, নিমে দুধে দিয়া একত্র করিয়া ওই ছন কানুর প্রেম। রাশিয়ান কবি ভটকাউস্কি বলেন, প্রেম একটা নিকৃষ্ট নেশা। মেটসনিকভ বলেন, প্রেমে পরমায়ু বৃদ্ধি হয়, কিন্তু ঘোল আরও উপকারী। মাদাম দেসাইয়া বলেন, প্রেমই নারীর একমাত্র অস্ত্র, যার দ্বারা পুরুষের যথা সর্বস্ব কেড়ে নেওয়া যায়। ওমর খৈয়াম লিখেছেন, প্রেম চাঁদের শরবত, কিন্তু তাতে একটু শিরার্জি মেশুতে হয়। হেনরি VIII বলেন, প্রেম অবিনশ্বর, একটি প্রেমপাত্রী বধ করলে পরপর আর 10টি এসে জোটে। ফ্রয়েড বলেন, প্রেম হচ্ছে পশুধর্মের ওপর সভ্যতার পলেস্তারা। হ্যাভেলক এলিস বলেন, আমি থামিয়ে বললাম, ঢের হয়েছে, তুমি নিজে কি বলো তাই শুনতে চাই। কেষ্ট বলে, আমি বলি প্রেম একটা ধাপ্পাবাজি, যার দ্বারা স্ত্রী পুরুষ পরস্পরকে ঠকায়। কচি সংসদে একটা অস্ফুট আর্তনাদ শোনা গেল। হুতাশ বুকে হাত দিয়া ক্ষীণ স্বরে বলিল, ব্যথা ব্যথা। কেষ্ট বলিল, হুতো, অমন করছিস কেন রে? বেশি সিগারেট খেয়েছিস বুঝি? আর খাসনি? লালিমা পালার গলা হইতে একটা ঘর ঘরে আওয়াজ নির্গত হইল, জাপানি ঘড়ি বাজিবার পূর্বে যেরকম করে সেই প্রকার। তার গলাটা স্বভাবত একটু শ্লেষা জড়িত। কলিকাতায় থাকিতে সে কোকিলের ডিমের সঙ্গে মকরধ্বজ মারিয়া খাইত, কিন্তু এখানে অনুপান অভাবে ঔষধ বন্ধ আছে। কেষ্ট তাহাকে উৎসাহিত করিয়া বলিল, নেলো, তোর যদি প্রেম সম্বন্ধে কিছু বলবার থাকে তো বল না। লালিমা বলিল, আমার মতে প্রেম হচ্ছে একটা 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 আমি সাজেস্ট করিলাম, ভূমিকম্প। কেষ্ট বলিল, এক্স্যাক্টলি, প্রেম একটা ভূমিকম্প, ঝঞ্ঝাবাত, নায়েগ্রা প্রপাত, আকস্মিক বিপদ, যাতে বুদ্ধিশুদ্ধি সব লোক পায়। লালিমা আর একবার বাজিবার উপক্রম করিল,
কিন্তু তার প্রতিবাদ নিষ্ফল জানিয়া অবশেষে নিরস্ত হইল। আমি বলিলাম, তবে তুমি বিয়ে করতে চাও কেন? কত টাকা পাবে হে? কেষ্ট বলিল, 1 পয়সাও নেব না। আমি বিবাহ করতে চাই জগৎকে একটা আদর্শ দেখাবার জন্য। জগতে 2 রকম বিবাহ চলিত আছে। এক হচ্ছে আগে বিবাহ তারপরে প্রেম, যেমন সেকেলে হিন্দুর। আর এক রকম হচ্ছে আগে প্রেম তারপর বিবাহ, অর্থাৎ কোর্টশিপের পর বিবাহ। আমি বলি, 2ই ভুল। আগে বিবাহ হলে পরে যদি বনিবনা না হয়, তখন কোথা থেকে প্রেম আসবে? আর আগে প্রেম পরে বিবাহ, এও সমান খারাপ। কারণ কোর্টশিপের সময় দুপক্ষই প্রেমের লোভে নিজের নিজের দোষ ঢেকে রাখে। তারপর বিবাহ হয়ে গেলে যখন গলদ বেরিয়ে পড়ে, তখন টু লেট। আমি বললাম, ওসব তো পুরনো কথা বলছো, তুমি কি ব্যবস্থা করতে চাও তাই বলো। আমার সিস্টেম হচ্ছে প্রেমকে একদম বাদ দিয়ে কোর্টশিপ চালাতে হবে। কারণ প্রেমের গন্ধ থাকলেই লুকোচুরি আসবে। চাই 2জন নির্লিপ্ত সুশিক্ষিত নরনারী আর একজন বিচক্ষণ ভুক্তভোগী মধ্যস্থ ব্যক্তি, যিনি নানা বিষয়ে উভয় পক্ষের মতামত বেশ করে মিলিয়ে দেখবেন। আমি একটা লিস্ট করেছি। এতে আছে বেশভূষা, আহার্য, শয্যা, পাঠ্য, কলাচর্চা, বন্ধু নির্বাচন, আমোদ প্রবোধ ইত্যাদি 93টি অত্যন্ত দরকারি বিষয়, যা নিয়ে স্বামী স্ত্রীর হরদম মতভেদ হয়ে থাকে। প্রথমেই যদি এইসব মোকাবেলা হয়ে যায় এবং অধিকাংশ বিষয়ে দুপক্ষে একমত হয়, আর বাকি অল্প স্বল্প বিষয় একটা রফা করা চলে, তাহলে পরে গোলযোগের আর ভয় থাকে না। কিন্তু খবরদার, গোড়াতেই প্রেম এসে না জোটে, তাহলে সব ভণ্ডুল হবে। শেষে যত খুশি প্রেম হোক, তাতে আপত্তি নেই। এতদিন চলছিল কোর্টশিপ, আর আমার সিস্টেম হচ্ছে হাই কোর্টশিপ। আমি বলিলাম, কোর্ট মার্শাল বললে আরও ঠিক হয়। সিস্টেম তো বুঝলুম, কিন্তু এমন পাত্রী কে আছে যে তোমার এই এক্সপেরিমেন্টে রাজি হবে? তবে তুমি যে প্রেমের ভয় করছো সেটা মিথ্যে। তোমার এই মূর্তি দেখলে প্রেম বাপ বাপ করে পালাবে। কেষ্ট বলিল, পাত্রী আমি নিজে ঠিক করে এসেছি। কে সেই হতভাগিনী? ভুবন বোসের ভগ্নী পদ্মমধু বোস। আরে, আমাদের টুনি দিদির ননদ? তাই বলো। গিন্নি তাহলে ঠিকই আন্দাজ করেছিলেন। কিন্তু শুনলুম তোমাদের বিয়ের কথা নাকি আগেই একবার হয়েছিল। এতে কেস প্রেজুডিসড হবে না? মোটেই না, আমরা দুপক্ষই নির্বিকার। ব্রজেন্দা, আপনাকেই মধ্যস্থ হতে হবে, কিন্তু আপনার লিগ্যাল ম্যাট্রিমোনিয়াল 2 রকম অভিজ্ঞতাই আছে, ভালো করে জেরা করতে পারবেন। আমি রাজি আছি, কিন্তু মেয়েটা আমার ওপর না চটে। কোনো ভয় নেই, পদ্ম অত্যন্ত বুদ্ধিমান লোক। লোকটি তো বুদ্ধিমান, কিন্তু মেয়েটি কেমন? মজবুত বলেই তো বোধ হয়। 7 মাইল হাঁটতে পারে, 2 ঘন্টা টেনিস খেলতে পারে, ম্যাসকুলার ইন্ডেক্স খুব হাই, ফেটিক কোএফিশিয়েন্ট বেশ লো, সেলাই জানে, রান্না জানে, লজিক জানে, বাজে তর্ক করে না, ইকোনমিক্স জানে, গান গাইবার সময় বেশি চেঁচায় না। তাহলে কাল সন্ধ্যাবেলায় ভুবনবাবুর বাড়ি ঠিক যাবেন, ল্যাভলক রোড, মডলিন কটেজ। আমি প্রতিশ্রুতি দিয়া গৃহাভিমুখ হইলাম। মুনশাইন ভিলায় গেট পার হইতেই একটা কোলাহল কানে আসিল। আন্দাজে বুঝিলাম কচি সংসদ রুদ্ধ বেদনা মুখরিত হইয়া কেষ্টকে গঞ্জনা দিতেছে। আমি আর দাঁড়াইলাম না। সমস্ত শুনিয়া গৃহিণী মত প্রকাশ করিলেন, রিপিং পার্সি থিয়েটারের চাইতেও ভালো। আমি কিন্তু তোমার সঙ্গে যাচ্ছি, যদি 5 টাকা দিয়ে টিকিট কিনতে হয় তাতেও রাজি আছি। আমি বলিলাম, কিন্তু তোমাকে তো শুনতে দেবে না। হাইকোর্টশিপ গোপনে হয়, ওইটুকু সাধারণ কোর্টশিপের সঙ্গে মেলে। ঘরে থাকবো শুধু আমি, কেষ্ট আর পদ্ম। গৃহিণী বলিলেন, আড়ি পাতব? তা দরকার হবে না, সব কথাই পরে শুনতে পাবে। আমার যে কান তাহা তোমার হোক। গৃহিণী বলিলেন, যাই হোক, আমিও যাব। আমি বলিলাম, কিন্তু পরের ব্যাপারে তোমার ওরকম কৌতূহল তো ভালো নয়। ফ্রয়েড এর কি ব্যাখ্যা করেন জানো? খবরদার,
ও মুখ পোড়ার নাম করো না বলছি। অগত্যা দুজনেই টুনি দিদির বাসায় চলিলাম। ভুবনবাবু ও টুনি দিদি এরা যেন সাংখ্য দর্শনের পুরুষ প্রকৃতি। কর্তাটি কুঁড়ের সম্রাট, সমস্তক্ষণ ড্রেসিং গাউন পরিয়া ইজি চেয়ারে বসিয়া বই পড়েন ও চুরুট ফোঁকেন। গিন্নিটি ঠিক উল্টো, অসীম শক্তিময়ী, অঘটন ঘটনপটীয়সী, মাছ কোটা হইতে গাড়ি রিজার্ভ করা পর্যন্ত সব কাজ নিজেই করিয়া থাকেন। কথা কহিবার ফুরসত নাই। তাড়াতাড়ি অভ্যর্থনা শেষ করিয়াই অতিথি সৎকারের বিপুল আয়োজন করিতে রান্নাঘরে ছুটিলেন। পদ্ম আসিয়া প্রণাম করিল। খাসা মেয়ে, কেসটা হতভাগা বলে কিনা মজবুত, এ কি হাতুড়ি না হামানদিস্তা? কচি সংসদের মধ্যে বাস্তবিক যদি কেউ নিরেট কচি থাকে তবে সে কেষ্ট, যতই প্রেমের বক্তৃতা দিক। শীর্ষশৃঙ্গের একটা শিং ছিল, কেষ্টর দুটো শিং। কিন্তু এই সুশ্রী বুদ্ধিমতী সপ্রতিভ মেয়েটি কেন এই গর্ধপের খেয়ালে রাজি হইল? স্ত্রী জাতি বাঁদর নাচ দেখিতে ভালোবাসে। পদ্মর উদ্দেশ্য কি শুধু তাই? স্ত্রী চরিত্র বোঝা শক্ত। না, মনস্তত্ত্বের বইগুলো ভালো করিয়া পড়িতে হইবে। হাইকোর্ট শিপ আরম্ভ হইল। ঘরের পর্দা ভেদ করিয়া শুধু রান্নাঘর হইতে টুনি দিদি আর আমার গৃহিণীর উচ্চ হাসি এবং কাটলেট ভাজার গন্ধ আসিতেছে। আমি যথাসাধ্য গাম্ভীর্য সঞ্চয় করিয়া শুভ কার্য আরম্ভ করিলাম। এই মোকদ্দমায় বাদী, প্রতিবাদী, অনুবাদী, সংবাদী, বিসংবাদী কে কে তা এখনও স্থির হয়নি, কিন্তু সেজন্য বিচার আটকাবে না, কারণ দুই সাক্ষী হাজির, শ্রীমান কেষ্ট ও শ্রীমতী পদ্ম। কেষ্ট বলিল, ব্রজেন্দা, আপনি এই গুরু বিষয় নিয়ে আর তামাশা করবেন না, কাজ শুরু করুন। ব্যস্ত হও কেন, আগে যথারীতি সত্যপাঠ করাই। শ্রীমান কেষ্ট, তুমি শপথ করে বলো যে তোমার মধ্যে পূর্বরাগের কোনো কমপ্লেক্স নেই। যদি থাকে তবে মোকদ্দমা এখানেই ডিসমিস হবে। একদম নেই। পদ্ম যখন 5 বছরের আর আমি যখন 10 বছরের, তখন ওকে যেরকম দেখতাম এখনও ঠিক তাই দেখি। তবে আগে ওকে ঠ্যাঙাতুম, এখন আর ঠ্যাঙাই না। শ্রীমতী পদ্ম, কেষ্টর প্রতি তোমার মনোভাব কীরকম তা জিজ্ঞাসা করে তোমার অপমান করতে চাই না। কেষ্টর মূর্তিই হচ্ছে পূর্বরাগের অ্যান্টিডোট। কেষ্ট, এইবার তোমার সেই ফিরিস্তিটা দাও দেখি। বাপ রে বাপ, 93টা আইটেম! বেশভূষা, আহার্য, সজ্জা, পাঠ্য, এ তো দেখছি পাক্কা 15 দিন লাগবে। দেখো, আজ বরঞ্চ আমি গোটা কতক বাছা বাছা প্রশ্ন করি। যদি অবস্থা আশাজনক বোধ হয় তাহলে কাল থেকে সিস্টেমেটিক টেস্ট শুরু হবে। আচ্ছা, প্রথমে আহার্য সম্বন্ধে জিজ্ঞাসা করি, কারণ ওইটাই সবচেয়ে দরকারি, ফ্রয়েড যাই বলুন। কেষ্ট, তুমি লঙ্কা খাও? ঝাল আমার মোটেই সহ্য হয় না। পদ্ম, কি বলো? লঙ্কা না হলে আমি খেতেই পারি না। ব্যাড, প্রথমেই ঢেরা পড়ল। স্বামী স্ত্রীর তো ভিন্ন ভিন্ন হেসেল হতে পারে না, রফা করে চলে কিনা পরে স্থির করা যাবে। জলে লঙ্কা সেদ্ধ করে দুজনকে খাইয়ে এমন একটা পার্সেন্টেজ ঠিক করতে হবে যা দুপক্ষেই বরদাস্ত হয়। আচ্ছা, তোমরা চায়ে কে ক চামচ চিনি খাও? 1। 7। ভেরি ব্যাড, আবার ঢেরা পড়ল। আমি মেরে কেটে 3 চামচ অবধি উঠতে পারি। পদ্ম, তুমি একটু একটু নাবো না? খবরদার, সাক্ষী ভাঙাবার চেষ্টা করো না। যা জিজ্ঞাসা করার আমিই করব। আচ্ছা কেষ্ট, তুমি কীরকম বিছানা পছন্দ করো, নরম না শক্ত? একটু শক্ত রকম, ধরুন 2 ইঞ্চি গদি। বেশি নরম হলে আমার ঘুমই হয় না। আমি চাই তুলতুলে। ভেরি ভেরি ব্যাড, এই ফের ঢেরা দিলুম। আচ্ছা কেষ্ট, পদ্মর চেহারাটা তোমার কীরকম পছন্দ হয়? তা মন্দ কি? আমি সাক্ষী বিহ্বলকারী ধমক দিয়া বলিলাম, ওসব ভাষা ভাষা জবাব চলবে না, ভালো করে দেখো তারপর বলো। পদ্ম লাল হইল। কেষ্ট অনেকক্ষণ ধরিয়া তাহাকে নিরীক্ষণ করিয়া একটু বোকা বোকা হাসি হাসিয়া বলিল, খাসা চেহারা,
পদ্ম আর সে পদ্ম নেই এক্কেবারে। ব্যাস ব্যাস, বাজে কথা বলো না। পদ্ম, এবারে তুমি কেষ্টকে দেখে বলো। পদ্ম ভ্রু কুঞ্চিত করিয়া কেষ্টর প্রতি চকিত দৃষ্টি হানিয়া বলিল, যেন একটা সং। তা তা আমি না হয় আমার চুলটা 1 ইঞ্চি বাড়িয়ে ফেলবো, আর দাড়িটাও না হয় ফেলে দেব। আচ্ছা, এই হাত দিয়ে দাড়িটা চেপে রাখলাম, এইবার দেখো তো পদ্ম। পদ্ম হাসিয়া লুটাইয়া পড়িল। আমি বলিলাম, হোপলেস। আপত্তির প্রতিকার হতে পারে, কিন্তু বিদ্রুপের ওষুধ নেই। কেষ্ট একটু গরম হইয়া বলিল, আপনি তো যা তা রিমার্ক করে সব গুলিয়ে দিচ্ছেন। আমি বলিলাম, আচ্ছা বাপু, তুমি নিজেই না হয় জেরা করো। কেষ্ট প্রত্যাশী পদে বসিয়া আস্তিন গুটাইয়া বলিল, পদ্ম, এই দেখো আমার হাত, একে বলে বাইসেপস, এই দেখো ট্রাইসেপস। এইরকম জবরদস্ত গড়ন তোমার পছন্দ হয় না? নাকি ব্রজেন্দার মতো গোলগাল নাদুস নুদুস চাও? তোমার মতামত জানতে পারলে আমি না হয় আমার আদর্শ সম্বন্ধে ফের বিবেচনা করব। তোমার চেহারা তুমিই বুঝবে, আমার তাতে কি? আমি তো আর তোমায় দারোয়ান রাখছি না। আচ্ছা, তোমার হাতটা দেখি একবার, কিরকম পাঞ্জার জোর। কেষ্ট খপ করিয়া পদ্মহস্ত ধরিল। আমি বলিলাম, হ্যাঁ হ্যাঁ, ও কি? সাক্ষীর ওপর হামলা, ও সব চলবে না। আমার ওপর যখন বিচারের ভার, তখন আমিই যা করার করব। তুমি ওইখানে গিয়ে বসো। কেষ্ট অপ্রতিভ হইয়া বলিল, বেশ তো, আপনিই ফের কোশ্চেন করুন। আমি বলিলাম, আর দরকার নেই, তোমাদের মোটেই মত মিলবে না, রফা করাও চলবে না। আমি এই হুকুম লিখলুম, নাথিং ডুইং, কেস এখন মুলতুবি রইল। 1 বৎসর নিজের মতামত বেশ করে রিভাইজ করো, তারপর আবার অত্র আদালতে হাজির হইবা। কেষ্ট এবার চটিয়া উঠিল, বলিল, আপনি আমার সিস্টেম কিচ্ছু বুঝতে পারেননি। আপনি যা করলেন সে কি একটা টেস্ট হলো? শুধু আর কি। আপনাকে মধ্যস্থ মানাই ঝকমারি হয়েছে। আমিও খাপ্পা হইয়া বলিলাম, দেখো কেষ্ট, বেশি চালাকি করো না। আমি একজন উকিল, 12 বৎসর প্র্যাকটিস করছি, 15 বৎসর হলো বিবাহ করেছি, ঝাড়া 1 মাস সাইকোলজি পড়েছি। কার সঙ্গে কার মতে মেলে তা আমার বিলক্ষণ জানা আছে। আর তুমি তো নির্বিকার, তোমারও তো রাগ কেন? দেখো দেখি পদ্ম কেমন লক্ষ্মী মেয়ে, চুপটি করে বসে আছে। কেষ্ট গজগজ করিতে লাগিল। এই সময় হঠাৎ ঘরের পর্দা ঠেলিয়া টুনিদির ছোট্ট খুকি প্রবেশ করিল। আমি গম্ভীর স্বরে বলিলাম, নারী, তুমি কি চাও? খুকির নারীত্বের দাবি অতি মহৎ এবং সমস্ত নারী সমাজের অনুধাবনযোগ্য। বলিল, খাবেন চলুন, লুচি জুড়িয়ে যাচ্ছে। কেষ্ট কাহারও সহিত আর বাক্যালাপ করিল না, ভালো করিয়া খাইলও না। আহারান্তে আমি একাই নিজের বাসায় ফিরিলাম। গৃহিণী আজ এইখানেই রাত্রি যাপন করিবেন। পরদিন সকালবেলার সময় গৃহিণী আসিয়া আপাদ মস্তক মুড়ি দিয়া শুইয়া পড়িলেন। সভয়ে দেখিলাম তিনি কম্বলের ভিতর ক্ষণে ক্ষণে নড়িয়া উঠিতেছেন এবং অস্ফুট শব্দ করিতেছেন। বলিলাম, ঠিক ব্যথাটা আবার ধরেছে বুঝি? ডাক্তার দাসকে ডাকবো? গৃহিণী অতি কষ্টে বলিলেন, না, কিচ্ছু দরকার নেই, আপনি সেরে যাবে। হিস্টিরিয়া নাকি? ও উৎপাত তো ছিল না। নিশ্চয়ই বেচারা কালকের ব্যাপারে মনক্ষুণ্ণ হইয়াছে। আমার মতলব তো জানে না। মেয়েরা চায় রাতারাতি বিবাহটা স্থির হয়ে যাক। আরে অত ব্যস্ত হলে কি চলে? কেষ্ট সবে বড়শি গিলিয়াছে, এখন তাকে আরও দিন কত খেলাইতে হইবে। বৈকালে মুনশাইন ভিলায় যাইলাম। উদ্দেশ্য কেষ্টটাকে একটু ঠান্ডা করা। কিন্তু কেষ্টর দেখা পাইলাম না, মামাও নেই। কচি সংসদের সভ্যগণ নিজ নিজ খাটে শুইয়া আছে। ডাকিলে সাড়া দিল না, তাহাদের দৃষ্টি উদাস, নিশ্চয়ই একটা বড় রকমের ব্যথা পাইয়াছে। বোদাকে জিজ্ঞাসা করিলাম, বাবু কাহা? বোদার বদনচক্রে দর্শন, নিঃশ্বাস ও বাক্য নিঃসরণের
যে কটি ছোট ছোট ছিদ্র আছে তাহা বিস্ফারিত হইল। বলিল, বাবু ভাগা। হ্যাঁ, কেষ্টবাবু ভাগা? কাহা ভাগা? নিশ্চয় भुवन बाड़ीते गया होगा। भुवन बाबू भाग गया, उनकी बीवी भाग गया, उनकी कोकी भी भाग गया, कोकी का घोड़ा भी भाग गया, गोरे सी मिसी बाबा जो थी सो भी भाग गया। केष्ट पालाइयाछे, भुवन बाबू, ताहार बीबी, ताहार खुकी, खुकिर घोड़ा एवं फर्सा मतो मिसी बाबा अर्थात पद्म सकलेई पालाइयाछे। नकुर मामा बोधहय खोजे बाहिर हइयाछेन। कचि संसद किछुई जाने ना, जिज्ञासा करा बृथा। गृहिणीर काण्ड मने पड़िल। ठीक व्यथाओ नय, हिस्टिरियाओ नय, शुधु हासि चापिबार चेष्टा। तत्क्षणात् बासाय फिरिलाम। बलिलाम, तुमी जत नष्टेर गोड़ा। गृहिणी बलिलेन, आहा कि आमार काजेर लोक, निजे किछुई करते पारलेन ना, एखन आमार दोष। आमी बलिलाम, तारपर ब्यापारटा कि बलो देखि। गृहिणी प्रथमे एक चोट हासिया गड़ाइया लइलेन, शेषे बलिलेन, तुमी तो रात 10:30টায় फिरे गेले। टुनी दिदी और आमी गल्प करते लागलुम, से कत दुःख सुखेर कथा। रात 12টার समय देखी केष्ट टिपि टिपि आसছে, तार मुख काँदो काँदो, चाउनी पागलेर मतो। टुनिदी बोलले, केष्ट कि हयेছে? केष्ट बोलले, पद्मर संगे बिये ना होले से आर ए प्राण राखबे ना, तार आर तर् सইছে ना, হয় पद्म ना হয় कि একটা যেন অ্যাসিড। আমি বললুম, তার আর চিন্তা কি, অ্যাসিড ডাক্তারখানায় পাওয়া যায় আর পদ্ম তো মজুতি আছে। আগে সকাল হোক, তারপর যা হওয়ার একটা ব্যবস্থা করা যাবে। কেষ্ট বললে, সে এক্ষুনি তার সঙ্গে সাজ ফেলে দিয়ে ভদ্রলোক সাজবে, কিন্তু অত লাফালাফির পর 5 জনের কাছে মুখ দেখাবে কেমন করে? টুনিদি বললে, কুছ পরোয়া নেই, কালকের মেলেই কলকাতায় পালিয়ে চলো, গিয়েই বিয়ে দেব। পদ্ম বিগড়ে বসল। টুনিদি বললেন, নে 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 কি? টুনিদিকে তো জানো, তার অসাধ্য কাজ নেই। সেই রাত্রেই মশাই মোট বাঁধা হয়ে গেল, 133টা লাগেজ। তারপর আজ সকালে তাদের ট্রেনে তুলে দিয়ে এখানে চলে এলুম। বিবাহের পর 1.5 মাস কেষ্ট আমার সঙ্গে লজ্জায় দেখা করে নাই, সবে কাল আসিয়া ক্ষমা চাইয়া গিয়াছে। আমি তাহাকে সর্বান্তকরণে মার্জনা করিয়াছি এবং মনস্তত্ত্ব হইতে নজির দেখাইয়া বুঝাইয়া দিয়াছি যে তাহার লজ্জিত হইবার কোনো কারণ নাই। কেষ্টর মনের আড়ালে আর একটা যে উপমন এতদিন ছাই চাপা ছিল, তাহাই ভূমিকম্পের ফলে সে বাঁদর নাচিয়াছে। কচি সংসদ ছত্রভঙ্গ হইয়া গিয়াছে। কেষ্ট আবার একটা নূতন ক্লাব স্থাপন করিয়াছে, হৈ হৈ সংঘ। ইতিহাস প্রসিদ্ধ হৈ হৈ ক্ষত্রিয়গণের সঙ্গে ইহার কোনো সম্বন্ধ নাই। ইহার মেম্বার সস্ত্রীক আমি ও কেষ্ট। এই বড়দিনের বন্ধে আমরা হাওড়া হইতে পেশাওয়ার পর্যন্ত হৈ হৈ করিতে যাইব।